সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধি স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মাহবুব আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট। শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সাংবাদিক উপস্থিত আছেন, জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। ধন্যবাদ আপনাকে। শুরুতে বলছিলাম নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধি অনেক বড় এবং আচরণবিধি সবাই পড়ি বলে আমরা মনে হয় না এবং জানি বা মানি এমনও না। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে অনেককে সতর্ক করা হয়েছে, ব্যক্তি হিসেবেও বা দল হিসেবে। যাই হোক, এখনও পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষ হলো। স্বতন্ত্র এবং 10 দলীয় জোটের প্রার্থীরাই বেশি প্রত্যাহার করেছেন এবং আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন জমজমাট হবে আশা করছি। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি যে প্রার্থী দিয়েছে সংখ্যার তুলনায় তারা হয়তো যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মতো প্রার্থিতা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করতে হবে নির্বাচনের আগে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও একটা নজির আমরা দেখলাম গতকাল। চট্টগ্রামে একজন র্যাব সদস্যকে মানুষ পিটিয়ে হত্যা করেছে। জাহেদ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রসঙ্গগুলো খুব সুন্দরভাবে উত্থাপন করেছেন এবং মূল বিষয় যেটা দেখেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যেটা বলছেন, আজকের আলোচনার যেটা মূল বিষয়, সেইখানে আপনি যথার্থই বলেছেন যে জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিস, এই 4টা দল আচরণবিধি লঙ্ঘন করছে দলীয়ভাবে বলে বিএনপির একটা অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজকে সতর্ক করে দিয়েছে। আবার গতকালকে আমরা দেখেছি নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির এই দুই নেতাকেও এরকম সতর্ক করা হয়েছে। এর আগে আমরা দেখেছি নোটিশ দেওয়া হয়েছে যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা, তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আচরণ করার জন্য, এবং এটা ভাইরাল হয়েছে তার এই বক্তব্যগুলো। ওটা প্রকাশ্যে একটা হুমকি দেওয়ার ঘটনা ছিল এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা অনেক কিছুই আছে। সব কিছু মিলিয়ে তারপরেও আমি বলবো এখন পর্যন্ত এই সব দলই কম বেশি এরকম আচরণবিধি লঙ্ঘন, কায়দা কানুন করে প্রচারণা চালানো, দোয়া মহফিল, মিলাদ মহফিল সব কিছুই হচ্ছে। তারপরেও এটা একটা জায়গায় আছে, আমার মনে হয় যে এটা এখনও নির্বাচনের পরিবেশ নষ্ট করার মতো কোনো পর্যায়ে যায়নি। কিন্তু এই নির্বাচনী এখনকার অভিযোগগুলো মূলত হলো যে আপনি নির্দিষ্ট সময়ের আগে যে ক্যাম্পেইন করছেন, এই রুমিন ফারহানার কেসটা ও অনেকটা এইটার সাথে রিলেটেড। পরে যদিও উনি ওনার ব্যক্তিগত আচরণটা একটু অদ্ভুতপূর্ণ পর্যায়ে চলে গেছিল, হুমকির পর্যায়ে ছিল। তো এর বাইরের বিষয়গুলো এখনও আমার মনে হয় যে এটা কন্ট্রোলের ভিতরে আছে, কিন্তু সামনের দিনগুলোতে কি হবে, সেটা কি পর্যায়ে যাবে, এটা একটা দেখার বিষয় এবং এটা গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক দলগুলা তারা যদি তাদের টলারেন্সের মধ্যে না থাকে, পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণ যদি ওই পর্যায়ে চলে যায়, তাহলে এটা নির্বাচনের পরিবেশকে নষ্ট করবে। আরেকটা বিষয় এখানে স্পষ্ট করে আমি বলতে চাই যে নির্বাচনী আচরণবিধির মধ্যেই যে জিনিসটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সরকার এটাকে ফোকাল পয়েন্টে এখনও আনেনি, বারবার উচ্চারিত হয়েছে, কথাবার্তা হয়েছে যে এআই জেনারেটেড যে ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া বেসড এআই জেনারেটেড যে ক্যাম্পেইন, আমার কেন বারবার মনে হচ্ছে যে এই নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রচারণা যত ঘনিয়ে আসবে, এআই রিলেটেড ক্যাম্পেইনে মিথ্যাচারের আশ্রয় নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো ঘটনাবলী ঘটবে এবং এটা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে জেনারেটেড হবে। আপনি যদি দেশের ভিতর থেকে জেনারেট হয়, হয়তো আপনি তাকে ধরতে পারলেন। একজন যদি বাইরে অন্য দেশ থেকে বসে এটা করে, তাইলে তাকে আইডেন্টিফাই করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আপনার জন্য খুব টাফ হবে, নির্বাচন কমিশন কিংবা সরকারে। এখন যদি একটা প্রচারণা চালায়, এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে এইটার ব্যাপারে সরকারকে তার আইটি ডিপার্টমেন্ট এবং যারা আইটি রিলেটেড নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে আগেভাগেই সতর্ক হওয়া উচিত, বিটিআরসিকে এবং কনসার্ন যারা আছেন, নতুবা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে, একটা বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। ধন্যবাদ আপনাকে। আরেকটা লাইন বলে আমি শেষ করছি, যেটা জাতীয় পার্টির কথা বলছেন। জাতীয় পার্টি আজকে একটা প্রেস কনফারেন্স করেছে। জিএম কাদের সাহেব আজকে দেখলাম খুব জোর গলায় উনি মানে প্রেস কনফারেন্সে হুমকি দামকি দিয়ে কথা বলছেন
এবং শুধু তাই নয়, উনি আরেকটা জিনিস করেছেন যেটা না ভোটের, এটা আপনারা করতেই পারেন, যে কারো এই রাইট আছে যে গণভোটে না ভোটের পক্ষে উনি ক্যাম্পেইন চালিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং জুড়ে সুরে বলেছেন না ভোট দেওয়ার জন্য। তো জাতীয় পার্টির আজকেও মনে হচ্ছে যে তারাও নির্বাচনে অ্যাক্টিভলি আচ্ছা। এখন থেকে অ্যাক্টিভ হয়ে যাবে 22 তারিখের পর থেকে। এটার অবশ্যই তিনি এখন অবশ্য আমরা লেভেল চারটা পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না বলে অভিযোগ করেন। লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না বলে, এখন লেভেল প্লেইং ফিল্ড এটা তো আপেক্ষিক বিষয়। এটা যদি আপনার সরকারের পক্ষ থেকে যতটুকু নিশ্চিত করা সেটা তো সরকার করবে কিংবা নির্বাচন কমিশন করবে। তারপরেরটা আপনার নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী ভেদে, নির্বাচনী এলাকা ভেদে, নির্বাচনে কার কোথায় প্রভাব, এটার উপরও অনেকটা নির্ভর করবে। জি, তবে ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারকে আরো সজাগ হতে হবে। এটা যে পর্যায়ে আছে, নির্বাচন যেতে যেতে এটা কোন পর্যায়ে যায় এটাও কিন্তু, যদিও আজকে প্রেস সেক্রেটারি বলেছেন, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তো এটা তো নির্দেশের বিষয় না, এটা তো চলমান কাজ। কিন্তু এই যে গত 18 মাসে এটা হলো না, সেইটা নিয়ে মানুষের কনসার্নটা বেশি। এবং 31 তারিখের মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার কথাও বলা হয়েছে, এটাও যাতে সঠিকভাবে হয়। তার চেয়ে বড় কথা হলো মানুষ দেখতে চায় দৃশ্যমান অগ্রগতি। আপনি সশস্ত্র অবৈধ অস্ত্রধারী 5টা লোককে যদি ধরে জনসম্মুখে হাজির করতে পারেন, প্রেস কনফারেন্সে হাজির করতে পারেন, মানুষ আস্থা ফিরে পাবে। জি, এই আস্থা ফিরে ধন্যবাদ পাওয়াটা আপনাকে। নির্বাচনের আগে খুবই জরুরি। আসবো আপনার কাছে। মাহবুব আজিজ, আস্থার পরিবেশ, আইন শৃঙ্খলা পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জোরে উচ্চারিত হচ্ছে। আমরা চট্টগ্রামে একজন র্যাব সদস্যকে মানুষ পিটিয়ে হত্যা করেছে। মানুষের নৃশংসতা কোন পর্যায়ে গেছে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, এই নির্বাচনের যে আচরণ বিধি নিয়ে যে কথাগুলো শুনলাম, তার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে আসলে অংশীজন কারা এই নির্বাচনের। রাজনৈতিক দল তো অবশ্যই বড় একটা, তাদেরকে নিয়েই কিন্তু কথাবার্তা, যে আচরণবিধি তারা কীরকম ভাবে পালন করছে, এটা নিয়েই কিন্তু অনেক রকম কথাবার্তা শুনছি। আচরণবিধি কি সরকারকে পালন করতে হবে না? আচরণবিধি কি ইসিকে করতে হবে না? কারণ ইসি খালি হম্বিতম্বি করবে। ইসির কি কোনো তৎপরতা থাকবে না যে এই নির্বাচন যাতে ঠিকঠাক মতো সংগঠিত হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং অন্তর্ভুক্তমূলক হয়? সেই জায়গাতে সরকার এবং ইসি কি কাজ করছেন, এই বিষয়গুলোও কিন্তু খুব গুরুত্বের সঙ্গে দেখা দরকার। অন্তর্ভুক্তিমূলক শব্দ আসছি বলতে আমি। এটা তো অনেক বিশাল। বিশাল হলেও কিছু বিশাল ব্যাপার, নির্বাচনই তো একটা বিশাল ব্যাপার, তাই বলে কি সে নির্বাচন নিয়ে আলাপ করা যাবে না? অন্তর্ভুক্তিমূলক বিষয়টা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলো যখন এখন একে অপরের ব্যাপারে নানান রকম কথাবার্তা অভিযোগ আনবেই, এটাই স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার মাঠে। কিন্তু সরকার কি করছে? লাগাতার গণভোটের হ্যাঁ পক্ষে, গণভোটের যে ভোটটা, তাদের যে প্রচারণা সর্বত্র তারা হ্যাঁ দিচ্ছে, এটা সঙ্গত যে তারা গণ অভ্যুত্থানজাত একটি সরকার, তারা সংস্কারের পক্ষে বলেছে, তারা দিতে পারে। ঠিক একই সাথে এই যে ধর্মের অপব্যবহার হচ্ছে নির্বাচনে, অর্থের ব্যবহার হচ্ছে, কোনো কোনো দল বিকাশ নাম্বারের তালিকা তৈরি করছে, এই ব্যাপারে তো সরকার কোনো প্রচারণা করছে না। আমাদের কাছে একটি খবর আছে যে 2800 কোটি টাকার যে নির্বাচনী বাজেট ছিল, সেটা 1000 কোটি টাকা বাড়িয়ে প্রায় 3800 কোটি টাকা গিয়ে পৌঁছেছে। এবং এই 3800 কোটি টাকার মধ্যে যে বাড়তি বাজেট, 33 লক্ষ টাকার বাজেট গিয়ে 1,70,00,000 টাকায় পৌঁছেছে খালি প্রচারণার বাজেটটি। অর্থাৎ প্রচারণা করবে সরকার নির্বাচন উপলক্ষে, সেটার বাজেট কিন্তু অনেক বাড়িয়ে নিয়েছে সরকার। কিন্তু সে কি প্রচারণা করছে? প্রচারণা করছে গণভোটে হ্যাঁ দিন। এটা সরকারের এজেন্ডা, বুঝলাম, কিন্তু দেশের কোনো এজেন্ডা থাকবে না? দেশের এজেন্ডা হচ্ছে মানুষ যাতে নির্বিঘ্নে তাকে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে, এবং সেখানে যেত তারপরে সে যাতে নিশ্চিন্তে ঘরে থাকতে পারে, এবং একজনের উপরে যেন আরেকজন হামলা না করে, যারা সংখ্যালঘু তাদের উপরে যেন অত্যাচার না হয়, ধর্মের অপব্যবহার না হয়। এইসব বিষয়ে কোনো রকম কিন্তু আমরা কোনো বিধিবিধান দেখতে পাচ্ছি না, কোনো প্রচারণা দেখতে পাচ্ছি না। আমরা অনেক ড্রোন শো দেখছি, কিন্তু সেই সমস্ত ড্রোন শো সরকারের এজেন্ডার। এই সরকারের এজেন্ডাকে দেশের এজেন্ডাতে পরিণত করা উচিত, কারণ নির্বাচনটি সরকারের নয়, দেশের।
কাজেই আপনি দেখুন যে এই যে আপনি যখন বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তো এটা একটা অনেক বড় ব্যাপার। আসলে বড় ব্যাপারের সাথে সাথে আমাদের কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে, কারণ এই যে পতিত যে স্বৈরাচার শক্তি, তারা কিন্তু আগ্রাসী হয়ে উঠতে পারে নির্বাচনের সময়ও। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে আপনি হুঙ্কার ধ্বনি শুনছেন যে শনিবার দিন আমরা ডয়েচে ভেলেতে একটা খবর দেখলাম, আওয়ামী লীগের 2 মন্ত্রী সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এক সংবাদ সম্মেলনে। নওফেল সাহেব বলেছেন, নওফেলকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি লজ্জিত এই হত্যাকাণ্ডের কারণে? তিনি উত্তর দিয়েছেন, লজ্জিত হব কেন, আমরা এটা তো হত্যাকাণ্ড হয়নি, প্রাণহানি হয়েছে, এবং আমরা তো দায়িত্বে ছিলাম। তো পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে প্রাণহানি কীভাবে ঘটেছে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে, কারণ তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। আমরা তো দায়িত্ব পালন করেছি, আমরা জানি না কী কারণে ঘটেছে। তার মানে তারা জানেন না কী কারণে ঘটেছে। এখনও যখন এইভাবে তারা নির্লজ্জের মতো কথা বলছেন, তার এই যে নানান রকম ঘটনা যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটবে, এটা কিন্তু আওয়ামী লীগের সময়ের মতো আমরা বলতে চাই না কিছু ঘটলেই কেষ্টা বেটা চোর বিএনপি জামাত করেছে, এখন কিছু ঘটলেই আওয়ামী লীগ করেছে সেটা বলতে চাই না। কিন্তু যুক্তি কি বলে? যুক্তি বলে না নির্বাচনটি যদি সহিংস হয়ে ওঠে, যদি আগুন লাগে, যদি প্রাণহানি ঘটে, কার কার লাভ হবে? যেই মানুষগুলো এখানে হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তাদেরই প্রেতাত্মারা যদি এখন আবার কোনো নৃশংসতায় মেতে ওঠে। কাজেই সরকার যখন এখন প্রেস সেক্রেটারি বলছেন বৈধ অবৈধ অস্ত্র উদ্ধার করার নির্দেশ দিয়েছেন, এই উচ্চারণও তো আমাদের সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চারণের মতো মনে হচ্ছে। আমি বলে দিয়েছি গ্রেপ্তার হবে, ওনাকে বলতে হবে কেন? এটা তো স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, এবং এটা তো অনেক দিন আগের থেকেই হওয়ার কথা। কোনো রকম কাজ কি আমরা দেখেছি যে এতগুলো অস্ত্র উদ্ধার হলো, এই কাজ আমরা করলাম, কারো কাছে অস্ত্র পাওয়া গেলে আমরা এই শাস্তির ব্যবস্থা করব, কোনো রকম শক্ত পদক্ষেপকে আমরা দেখতে পাচ্ছি? বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যেমন একটা দ্বিধান্বিত অবস্থায় আছে, কাকে খুশি করব কাকে খুশি করব না। এই খুশি করবার জায়গা থেকে তো নির্বাচন কমিশনকে বেরিয়ে আসতে হবে, তাদেরকে তো নৈর্ব্যক্তিক আচরণ করতে হবে। আপনি দেখুন, কাউকে এইটুকু দিয়ে কাউকে ওইটুকু দিয়ে এক ধরনের আমরা আর মামুরা ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ব্যাপারটা এরকম, আওয়ামী লীগ ও সমমনারা নির্বাচন করেছিল গত 1 যুগ, এখন যেন বিএনপি ও সমমনারা নির্বাচন করছে। এইরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা যতই তারা পরস্পরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, এখন আওয়ামী লীগ উপস্থিত থাকলে কিন্তু বিএনপি আর জামাতের এই পরিস্থিতি হতো না, তখন তারা আবার একজোট হয়ে যেত। কাজেই এই পুরো পরিস্থিতির মধ্যে একটা কিন্তু সেম সাইডেড একটা ব্যাপার আছে। সেই জায়গায় যতই সেম সাইডেড থাকুক না কেন, যাই হোক না কেন, আমাদেরকে একটা গণতান্ত্রিক নির্বাচন বের করে আনতে হবে, এবং সেটা কোনোভাবেই গত 3টি নির্বাচনের মতো নিশ্চয়ই হবে না, কারণ এখন পরিস্থিতিই তাই নয়। কারণ 24-এর গণ অভ্যুত্থানে এত রক্তক্ষয়, এত সংগ্রাম, এত মানুষের আকাঙ্ক্ষা, সব কিছুই কিন্তু নির্বাচনের জন্য। কাজে এই নির্বাচন ছাড়া আর কোনো গত্যন্তর নেই, এবং সেই নির্বাচনে মানুষকে ভোট দেবার সুযোগ। আপনাকে ধন্যবাদ জাহেদ চৌধুরী। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ একটি বক্তৃতায় বলেছেন নারীদের ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করবেন। তার নির্বাচনী এলাকা অবশ্য নির্বাচনী প্রচারণা ছিল না, দোয়া মাহফিলে। হ্যাঁ, এটা আমি তিনি এটা যে দেখেছি, আমি এটা দেখেছি। এবং একইভাবে যদি আমি বলি, জামাতের আমিরও আজকে তার পলিসি ডায়ালগের নামে বলা যায় যে জামাত তার পুরো নির্বাচনী ম্যানিফেস্টোর একটা সামারি আজকে তুলে ধরেছে। এখানে যদি 6-7টা বিষয় আপনাকে একটু উল্লেখ করতে চাই জামাত কি বলেছে, তারপরেই আলোচনাটা যায়। যে বিদ্যমান কর ও মূল্য সংযোজন কর ভ্যাট কমানো হবে, দীর্ঘমেয়াদী করের হার 19% এবং ভ্যাট 10% নামিয়ে আনা হবে। মানে স্পেসিফিক কমিটমেন্ট এগুলা করা হচ্ছে। যদিও এখনও নির্বাচনী প্রচার। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু, এনআইডি করদাতা গণস্বাক্ষর নম্বর, স্বাস্থ্যসেবা সামাজিক কল্যাণ সুবিধা একীভূত করা হবে, পানির মূল্য বাড়ানো হবে না, 3 বছর শিল্প গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্য বাড়ানো হবে না, বন্ধ কলকারখানা চালু এবং 10% শ্রমিকদের শেয়ার দেওয়া হবে, প্রতি বছর 5 লাখ স্নাতক, যাদের চাকরি নাই স্নাতক ডিগ্রিধারী তাদেরকে 5 লাখ লোককে 2 বছর মেয়াদে কর্জে হাসনা মানে বিনা সুদে যে ঋণ, সেই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে, মাসে 10,000 টাকা করে কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া হবে। তো এইটা জামাতের আমিরও আজকে একটা অনুষ্ঠানে জামাতের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। আবার আপনি যেটা বললেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও দোয়া মাহফিলে অংশ নিয়ে কথাগুলো বলেছেন। তো এইটা হলো কি বলা যায় যে নির্বাচনী আচরণবিধিকে
কিংবা প্রচারণার সময়ে যখন না 22 তারিখের পর হলে এটা কারেক্ট হতো, এটা যেন দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দিয়ে কিংবা প্রকাশ্যে না এসে তারা এক ধরনের একটা ক্যাম্পেইন তারা চালাচ্ছে এবং প্রার্থীরা অন্য জায়গায় ওটা করছে। নির্বাচন কমিশন হয়তো এটা দেখেও না দেখার বান করছে কিংবা দেখছে না। এটাও তো একদিন পরে আর এই কথাগুলো আমরা যে কথাগুলো আজকের দিনে বলছি পরশু দিন এটা হয়ে গেলে প্রাসঙ্গিক থাকবে না, এটা প্রাসঙ্গিক থাকবে না। তবে আমার যেটা প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনকে যেটা করতে হবে যে সব ক্ষেত্রে তাকে একটা নিরপেক্ষ অবস্থান থেকে তাদের ভূমিকাটা নিতে হবে, নতুবা ছোট ছোট ঘটনায় একসময় এটা বড় হয়ে দেখা দিতে পারে। এই ইস্যুগুলো এখন হয়তো হচ্ছে না, সবাই এটা ছাড় দিচ্ছে, কিন্তু যে কোনো সময় ইস্যুটা কেউ চ্যালেঞ্জ করে বসলে, কেউ সিরিয়াস হয়ে গেলে এটাই একটা ইস্যু হয়ে যেতে পারে। সুতরাং নির্বাচন কমিশনকে দৃশ্যমান তাদের শক্ত অবস্থানটা, সেটা অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেই হোক, সরকার এবং নির্বাচন কমিশন মিলেই এখন এই সময়টাতে ইন্টিম পিরিয়ডটাতে এখন কাজকর্ম করছে, তাদেরকে এইটা আস্থার জায়গাটা, আমি আগেও বলেছি আবারও রিপিট করছি, যে জনমনে এই আস্থার জায়গাটা যে না ওরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, ওরা কারোর সাথে পক্ষপাতিত্ব করবে না, ওরা সন্ত্রাসীদের বিরুদ্ধে স্ট্রং অবস্থান নেবে, সেটা দলের হোক যে কোনো লেভেলের হোক, কেউ অপরাধ করলে তাদেরকে জনগণে মানে আইনের মুখোমুখি করবে, এই বিষয়টা, এই আস্থার জায়গাটা এখনো সংকট রয়ে গেছে। নির্বাচন কমিশন যদি আরো শক্ত অবস্থান নিতে না পারে, সরকার যদি আরো শক্ত অবস্থান নিতে না পারে, তাহলে এটা আলটিমেটলি নির্বাচনে পরিবেশকে বিঘ্নিত করতে পারে। আর বাইরে যারা আছে আওয়ামী লীগ কিংবা অন্যরা যারা বাইরে থেকে নির্বাচনকে বানচাল করার ভণ্ডুল করলে যারা খুশি হবে, উপকৃত হবে, তাদের ব্যাপারে এই সতর্কতা সরকারের এবং নির্বাচন কমিশনের নেওয়া উচিত। আর কথায় কথায় যারা নির্বাচনের বাইরে চলে যাব, নির্বাচন আমরা করব না, এই হুমকি দামকিটার পরিবেশ জনগণ, আমার কাছে যেটা মনে হয়েছে সাধারণ মানুষ এখন একটা নির্বাচনমুখী অবস্থায় আছে। তারা কারা? এই হুমকি আমরা দেখছি, গতকালকে আমরা দেখেছি যে এনসিপির মুখপাত্র বলেছেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, বলতে পারেন আপনি কথার মানে একবারে মানে কথায় কথায় যদি আপনি এই হুমকি দেন, তাইলে নির্বাচন হবে কি হবে না এই প্রশ্নটা মানুষের মনে ঘুরে ফিরে চলে আসে। আপনাকে ধন্যবাদ, আসবো আপনার কাছে। স্টেক হোল্ডারদের জন্যই ক্ষতি হবে এবং তারা সামগ্রিকভাবে যদি নির্বাচন না হয় জি, তাহলে তারাও কিন্তু এর বাইরে থাকবে না, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জি, কম আর বেশি। মাহবুব আজিজ, কারা তারা? জি, কারা তারা আমরা আসলে তো ভাইও বললেন কিছুটাকে, তবে আমরা আরেকটু যদি ভেতরে গিয়ে দেখি যে আসলে প্রকাশ্যে এবং আড়ালে তো অনেক শক্তি কাজ করছে। এই যে বিএনপি, জামাত, এনসিপি বা ইসলামিক যে জোটের কথা আমরা শুনছি, নির্বাচনী ইশতেহার কোথায়? আমরা তো স্পষ্ট কয়েকটা বিষয়ে আমরা জানতে চাই। আপনি প্রতিশ্রুতি দেবেন, কার্ড দেবেন, খাবার দাবার দেবেন, নানান রকম রেশন দেবেন, এটা তো ভাই দেশটা এতিমখানা না। আপনি গণতন্ত্র, বাক স্বাধীনতার জন্য মানুষ প্রাণ দিয়েছে, আপনার সহযোগিতা চাওয়ার জন্য তো নয়। হ্যাঁ, এটা আপনাদের দায়িত্ব, সরকারেরই কর আদায় করে মানুষেরই টাকা আপনারা জোগাড় করে মানুষদের মধ্যে নানানভাবে আপনারা সেটা বিলি বন্টন করবেন নানান রকম বিধি ব্যবস্থার মাধ্যমে। কিন্তু গণতন্ত্র, বাক স্বাধীনতার পক্ষে আপনারা কি করছেন? আপনারা সাংস্কৃতিক যে ওই পরম্পরা, আমাদের দেশের ইতিহাস নিয়ে যে সমস্ত ঘটনা গত 17 মাস হলো, সেই সব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? একমাত্র বিএনপি ছাড়া কারো কিন্তু আমরা সুস্পষ্ট অবস্থান জানতে পারিনি। বিএনপির চেয়ারপারসন খুব পরিষ্কারভাবে তারেক রহমান সাহেব বলেছেন কিন্তু যে ইতিহাস নিয়ে অনেকটাই উনি পরিষ্কার করেছেন, এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গেও তার দলের তো অবস্থান নতুন কিছু নয়। কিন্তু অন্য দলগুলো যারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, যারা ইতিহাসকে পাল্টে দিবেন, যারা বাংলাদেশ 2.0 বলছেন, এবং বিশেষ করে জামায়াতে ইসলামী, যেই জামায়াতে ইসলামী চিরকাল ইসলামী শাসনের কথা বলে এলো, শরিয়া আইনের কথা বলে এলো, তারা হঠাৎ করে কিন্তু এখন শরিয়া আইন তারা আনবে না, এই কারণে ইসলামী আন্দোলনের সঙ্গে কিন্তু চরমনায়ের যে পীর সাহেবের দল, তাদের সাথে তার সংঘর্ষ বেঁধে গেছে। তো জামায়াত ইসলামী তা বলছে না, জামায়াত ইসলামী শরিয়া আইন আনবে না, এরকমই শোনা যায়। সে বিষয়ে না, শরিয়া আইন বিষয়ে যে ইসলামী আন্দোলনের সাথে তাদের মত পার্থক্য, সে বিষয়ে বলছে না। চরমনায়ের পীর সাহেব বলেছেন, একদম পরিষ্কারভাবে বলেছেন যে তাদের এটা কোন ইসলাম? তারা তো ইসলামের আদর্শই মানে না, মুখে তারা ইসলাম বলে। এটা বলেছেন এইবার এই ঘটনায়, এই যে জোটের আন্দোলনে। এখন ব্যাপারটা হচ্ছে কি, সব কিছু তো বলতে হবে না, আপনারা সুবিধা মতো জায়গায় জায়গায় কথা বলবেন, এটা তো মুনাফিকি। আপনি ইসলামের কথা বললে পরিষ্কারভাবে আপনাকে বলতে হবে, ইসলামী আদর্শের পক্ষে কথা বলা তো অন্যায় নয়, কিন্তু সেটাকে আপনি কেন আড়াল করবেন?
এবং যদি আপনি ইসলামী শাসনের কথা বলেন, আপনি তাহলে কি প্রক্রিয়ায় সেখানে যাবেন সেটাও আপনার ইশতেহারে থাকতে হবে। আপনি বিজয়ী হবার পর বলবেন নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা, যেটা আগেও বলেছেন, সেটা যদি পরে আপনারা পাশ করতে চান, নানান রকম পোশাকের উপরে বিধি বন্দোবস্ত করেন, এটাও শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী সংস্করণ নাকি আরেকটা তৈরি করা হবে। এগুলো তো আমাদের শোনার কথা। তাহলে কি পুরুষ আর নারী এক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না? এবং এইরকম পরিস্থিতিগুলোকে আমাদেরকে সামনে দেখতে হবে। আমাদের যে সঙ্গীতের উপরে যে হামলা আমরা দেখলাম, বেশ লাগাতার হামলা, ছায়ানট, উদ্ধৃতির উপরে হামলা, বাদ্যযন্ত্রের উপরে হামলা, এগুলো কি তাহলে তখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে? এই বিষয়গুলো অবশ্যই ইশতেহারে থাকা দরকার, যে আমরা আসলে কি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যে ডানপন্থার একটা সম্প্রসারণ আমরা দেখেছি, একেবারে ডানপন্থার বিকাশ, সরকারের এই ব্যাপারে কিন্তু প্রশ্রয় ছিল। এই দক্ষিণপন্থাকে এক ধরনের রীতিমতো আমোদ আহ্লাদ করে উস্কে দেওয়া হয়েছে, এবং এই মব সন্ত্রাসের পেছনেও কিন্তু সরকারের নির্বিকারত্ব লুকানো ছিল না। আপনি যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য লাগাতার ভেঙেছে, আপনার স্থাপনাগুলো ভেঙেছে, ধানমন্ডির 32 নম্বর বাড়ি কি কারো ব্যক্তিগত নিবাস নাকি? এটা তো বাংলাদেশের ইতিহাসের একটা সূতিকাগা। এটা তো কয়েক দফায় বুলডোজার দিয়ে ভেঙে এখনো কিন্তু ভাঙতে পারেনি। তেমন ইতিহাস কতখানি সুদৃঢ়ভাবে প্রথিত। এই সব কিছু আমরা যখন দেখতে পাচ্ছি, আগামী দিনের বাংলাদেশকে আমরা প্রগতিশীল রূপেই দেখতে চাই। যে সাংস্কৃতিক পরম্পরা, কারণ ভারত মানে হচ্ছে হিন্দুস্তান, পাকিস্তান হচ্ছে মুসলিমের স্থান, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র, এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, ধর্ম নিরপেক্ষ এবং ধরন নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই দুই চেতনা থেকে কিন্তু সরে আসবার জন্য সংস্কার যেই একটা বৈঠক হয়েছে, সেখান থেকে একটা পাশ করা হয়েছে। সেই ব্যাপারেও কিন্তু আমরা অবশ্যই দলগুলোর আরও সুদৃঢ় অবস্থান দেখতে চাই। কারণ হচ্ছে যে সংসদে যা পাশ হবে, এবং আমরা যখন গণভোটে দেব, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষতার পক্ষে, কিন্তু আমি আবার গণভোটে কিন্তু অনেক ভালো ভালো কথাও আছে, এবং অনেক বাংলাদেশে যাতে স্বৈরাচার পদ্ধতিতে না যায়। তাহলে আমার মতো ভোটার কোথায় যাবে? আমি তো নাওর পক্ষেও দিতে চাই না, আমি তো হ্যাঁ ভোট দিতে চাই, কিন্তু তো আমি এই যে সংবিধানের এই বিষয়গুলো তো আমার কাছে ভালো লাগছে না। আমরা তো 71-এর যে চেতনায় বাংলাদেশ, তাহলে হা এবং নায়ের মাঝামাঝি তো কোনো অপশন নাই, কোনো অপশন নাই। তার মানে আমাদেরকে তো একটা ঝামেলায় ফেলে দেওয়া হলো। এবং এই 4টা প্রশ্ন দিয়ে যে বিষয়গুলো করা হয়, এবং সব জায়গায় দেখছি, রাস্তায় বাড়ি থেকে বেরোলেই দেখতে পাচ্ছি হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিন। আমি হ্যাঁ ভোটটা দেবো যে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে আমার যে বাংলাদেশ, যে রক্তস্নাত বাংলাদেশ আমাদের 71-এ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের মর্মমূলে আঘাত পড়ে যাবে যদি আপনার ধর্মনিরপেক্ষতা না থাকে, সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি না থাকে। কাজে এই বিষয়গুলো একদিনে হয়তো ফয়সালা হবে না, এইবারই তো শেষ কথা নয়, সামনে তো আরও এইটা নিয়ে ডিবেট হবে, আরও কথা হবে, এবং নিশ্চয়ই আমরা আমাদের যেই বাংলাদেশের যে হৃৎপিণ্ড, তাকে তো আমরা পরিবর্তিত হতে দিতে পারি না। আপনাকে ধন্যবাদ। জাহিদ চৌধুরী, বাংলাদেশের প্রগতিশীলতা থাকা এবং হ্যাঁ না ভোটের মধ্যে আপনি কি দেখেন? মাহবুব আজিজ তো এক ধরনের ব্যাখ্যা দিলেন, তিনি হায়ও দিতে চান, আবার নায়ও দিতে চান, অথবা কোনোটাই দিতে চান না, কিন্তু তার জায়গায় তিনি যে অবস্থানে আছে, সেখান থেকে দুই জায়গায় দিতে চাওয়ারও ইচ্ছা আছে, আবার না চাওয়ারও ইচ্ছা আছে। এখানে দেখেন, এখানে একটু লম্বা আলোচনা যদি এটা আপনি বলেন, তাহলে এই আলোচনাটা একটু লম্বাই হয়ে যায়। আপনি 30টি রাজনৈতিক দল দীর্ঘ 1 বছর থেকে আলোচনা করে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, এবং টেলিভিশনে, বিটিভিতে লাইভ সম্প্রচারিত অনেকগুলোই গুরুত্বপূর্ণ সেশনগুলো সবই সরাসরি সম্প্রচারিত হয়েছে, এবং পরবর্তীতে এটার রেকর্ডগুলো, যেগুলো রেকর্ডেড ছিল, অনেকগুলো রেকর্ডেডও পরবর্তীতে পাওয়া যাচ্ছে। এই আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছে। কি সিদ্ধান্তটা? জুলাই জাতীয় সনদ, যত দ্রুত বলা যায়, যে জুলাই জাতীয় সনদে তারা স্বাক্ষর করেছে। এই যে 30টি রাজনৈতিক দল, মাহবুব আজিজ সাহেব যে কথাগুলো বলছেন, যে পয়েন্টগুলো বলছেন, এইখানে কিন্তু ওনার এই চিন্তার সাথে মিল রাখা দলগুলোও ছিল, তারাও কিন্তু সিগনেটরি, তারা কিন্তু সাইন করেছে। ওইখানে 4টা দল চূড়ান্ত পর্যায়ে, 4টা দল সাইন করেনি। 30শে জুলাই তারা উঠে চলে গেছে, সিপিবি সহ 4টে। হয়তো সেটাই আমি তো বলছি যে 25টা দল সিগনেচার করেছে, মোট 5টা দল করেনি, এর মধ্যে একটা এনসিপি আর বাকি 4টা বাম গণনার দল চলে গেছে, তারা চলে গেছে একটা পর্যায়ে, তারা সিগনেচার করেনি। কিন্তু যারা করেছে, কিন্তু এই 30টি দলে কি বাংলাদেশ না? এখন কোশ্চেন, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এখন কোশ্চেন হলো, এখন আমার প্রশ্নটা হলো যে প্রথম একটা কমিশন হয়েছে। আমার প্রশ্নটা হলো 30টি দল কি বাংলাদেশ? না, আমি এটা শেষ করলে আপনি উত্তর পেয়ে যাবেন। যে
এই প্রথম কমিশন হয়েছে, কমিশনে কিন্তু বিভিন্ন মতের লোকজন ছিল, কমিশনের প্রস্তাবের উপর এই 30টা দল কোনো ঐকমত্য বিভিন্ন কমিশন মতের আলোচনা ছিল না, করেছে। নিজের মুরগির নিজের ডিম। আচ্ছা, কমিশনের প্রস্তাবের উপর 30টি দল আলোচনা করেছে, তো আপনি তো একটা ফর্মুলায় যাবেন। না, নিজের আপনি মুরগি যদি নিজের পার্লামেন্টে ডিম। যেতেন, আমার কথা হলো যে পার্লামেন্টে সংবিধান পরিবর্তন ওই করতে যে গেলে আমরা আর পার্লামেন্টে মামুরা যেত। যাবো, আমরা আর মামুরা না না যাবো। না, পার্লামেন্টে যদি মনে করেন আওয়ামী লীগের আমলেও যদি হতো, পার্লামেন্টে যদি এই আলোচনা হতো, আওয়ামী লীগও তো তাই তাইলে তো করেছে। একটা কিংবা দুইটা কিংবা তিনটা দল এবং মেজরিটি 2/3 মেজরিটিতে হতো, তখন তো 30টা না, তখন তো 3টা দলই ওই সিদ্ধান্ত 30টা নিত। তো নামে মাত্র, এখানেও তো 3টা দল যায় আগামী- ভাই, এখানেও 3টা আগামী দল। দিনেও তো এই 3টা দলই সিদ্ধান্ত নেবে। এইখানেই 3টা না, দল। সিস্টেমটাই তো তাই। না, তাইলে আপনি এখানে জনগণের system-ই ম্যান্ডেট, আপনি যদি জনগণের ম্যান্ডেটটা বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা পার্লামেন্টে যাবে তাদের 2/3 মেজরিটিতে তো আপনার সংবিধান এই পরিবর্তন তো হবে। আপনি পুরো পয়েন্টে আচ্ছা, চলে আসেন। তারপরে 54টি নিবন্ধিত দলকেই আচ্ছা। রাখা দরকার ছিল। এর বাইরে এইটা হলো এমনিতে আমরা বলার একদম। জন্য বলি, এর বাইরে কাউন্টে আনার মতো কাউরে বাইরে রাখে নাই। আপনি যদি কেন জাতীয় আওয়ামী লীগ? পার্টিকে বলেন, আওয়ামী লীগ? হ্যাঁ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, স্থগিত আছে, কেন তাদের কেন কার্যক্রম। নিষিদ্ধ থাকবে? তাদের এবং সেই কার্যক্রম তো জায়গাতে স্থগিত আছে। এই জায়গাতে তো সবচেয়ে বড় বিতর্ক। আচ্ছা, আপনি না, যাতে এটা তো 40% স্থগিতই আছে। ভোট, কেন স্থগিত থাকবে? হ্যাঁ, যেভাবে বিএনপি সেটা- জামাত ছিল, আচ্ছা, এখন যেভাবে বিএনপি জামাত ছিল, এখন- এই বিভাজন তো তৈরি এখন- করে এই না, দুটি এই দল। আওয়ামী লীগ তো এই সংবিধান দিয়ে দেশ চালিয়ে আসছে এত বছর এবং ধরে। এই সংবিধান না, দিয়ে না, তো এত বছর বিএনপিও থেকে তার চালিয়েছে। চালিয়ে আসছে। এই সংবিধান তো দিয়ে তো এইটার মধ্যে বিএনপিও যে- চালিয়েছে। এইটার মধ্যে তো এই আমার কথা হলো যে আপনি 30টা দলের আপত্তি করছেন, আপনি তো পার্লামেন্টে গেলে 2টা দলেই করতে হবে, সিদ্ধান্তটা তখন 2 না, দল না, নেবে। আপনি তখন এখন বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগ জামাত থাকলে তো নেবে। 80% লোক হয়ে যায় ভাই। আপনি তাইলে তো বুঝতে পারছেন না? তাইলে তো 2টা দলই করবে। যখন তাইলে তো আরো বেশি করেছে এটা। দলীয় যে আচ্ছা, রাজনীতি তারপরে আমি আমাদের যেটা দেশে, বলছি, না, আপনি আমাকে একটু তার- বলেন। না না না, তারপরে এখানে আমার আমার না, না, পয়েন্টটা আপনার একটু শুনেন। কথাটাই আমি বলছি, হ্যাঁ। এইটা যাতে আপনি বলছেন এইখানে যাতে সম্মানিত আপনারা দর্শক, সবাই আমরা মতামত আছি দিতে চ্যানেল পারেন, সেই আই এর জন্য তো অনলাইন গণভোটে প্ল্যাটফর্মে, আমরা থাকুন ভোট আমাদের দেওয়া না সঙ্গে। না, এখানে তো আমরা এবং মামুরা মিলে আপনারা গণভোট না, করছেন। গণভোট এখন করলে আপনি গণভোটে না ভোটে কোথায় না বলে দেন যে না আমি ভোটে এটা কেন accept দিব? করবো আমি তো না। না ভোট দিতে চাই না, আমি তো সংস্কার চাই, আমি তো রাজতন্ত্র চাই না, কিন্তু এই আমি 30টা আমি তো দল ধর্ম মিলেই নিরপেক্ষতাও সিদ্ধান্ত চাই। নিছে। আচ্ছা, আপনি শেষ করলে আমি একটু বলি। না, আমি এটাই বলতে চাচ্ছি যে এর চেয়ে বেটার কি অপশন ছিল আমি আপনার বলবো, কাছে? জি বলুন। হ্যাঁ, আমি বলবো 1 নম্বর ব্যাপার অপশনটা ছিল, সেটা হচ্ছে যে এতদিন যা ঘটেছে এই 54 বছরে প্রত্যেকটা রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। এইখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, কোনো না কোনোভাবে বেরিয়ে আসতেই হবে। আপনি দেখুন, বাংলাদেশের 3টি টার্মে এই গণতন্ত্র সবচেয়ে সচল ছিল, অপেক্ষাকৃত। কোথায়? 91, 96 এবং 2001-এর যে 3টা নির্বাচন, জি। একজনের পর আরেকজন Agree, আসে। আমি agree করলাম। এবং এই যে কখন হলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে জি। বিএনপি এবং আওয়ামী লীগ গড়ে 40% করে ভোট পেয়েছে। 2009-এর নির্বাচনটা আমরা বাদ রাখি, যেহেতু 1/11-এর পরে জি, জি। অনেক রকমের ডিসক্রিমিনেশন একটাতে করা 30 হয়েছে। থেকে 37 পেয়েছে, আর একটাতে 40, এবারে এই না, যে বললেন সেখানে 40 আছে, ঠিক আছে, তারপরেও ধরে নিলাম বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোট, জি। এবং এগুলো হচ্ছে প্রজন্ম পরম্পরায় ভোট। জি। এখন আপনি আওয়ামী লীগের লোকজন খুন করেছে একটা স্পেসিফিক জায়গায়, খুন করার আগে 12 বছর দুঃশাসন করেছে, জি। এটাতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এর মানে যে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে ঐতিহ্য, সেটার এটা জন্যই তো কিন্তু- গণভোট হচ্ছে। না, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে, এইখানে কেউ খুবই তো বড় আটকাবে ভুল না। হয়ে যাচ্ছে, খুব বড় ভুল হয়ে যাচ্ছে। আমাকে আওয়ামী শেষ লীগের করতে লোকজন দেন, তো ভোট দিবে। আপনি শেষ করতে দেন। জি, এখানে please। আওয়ামী লীগের অস্তিত্বের পক্ষে আপনি হ্যাঁ বা না ভোট হচ্ছে না, তার মানে আওয়ামী লীগ কত বড় শক্তি আপনি পর্যন্ত স্বীকার করে নিচ্ছেন। এই কারণেই তো গণভোট হচ্ছে, না হলে আওয়ামী লীগ জিতবে, এটা কিন্তু হয় না। আওয়ামী লীগ দেশের চেয়ে বড় হতে পারে না। না, না, আমাদের আমি বলতে চাই, দেশের যে এর বাইরে কি ফর্মুলা থাকতে পারে? বাইরের আপনার যে ফর্মুলা এইভাবে থাকতে করা হবে হচ্ছে। আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবার জন্য। অন্তর্ভুক্তিমূলক মানে কি আওয়ামী শেষ লীগকে করি, নিয়ে নির্বাচন? শেষ করি। না না, আমি জাস্ট ওই কথাটা একটা আপনি প্রশ্ন। আমাকে শেষ করতে দিবেন না, না, না? না, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন কিনা? এমসিকিউ টাইপ করেন না। আচ্ছা, please। আপনি আমাকে 2 মিনিট কথা বলতে দেন, Please। আমি জিনিসটা না, বলতে। আপনি আমার সময় বলছেন, এই না জন্য না, আমি বলছি। এই জায়গাটাতে আমি বলি নাই, আপনি জি, জি, নিজের please, মতো করে please, বলে please, গেছেন। please। সেটা হচ্ছে যে যত মত, যত পথের রাজনৈতিক দলগুলো আছে তারা টেবিলে থাকতে পারবে। এখন জামাত যদি পারে গণহত্যা 30 লক্ষ দায়ে, আওয়ামী লীগ 2 লক্ষের হত্যাকাণ্ডের দায়ে থাকতে পারবে না। কোন যুক্তিতে খাটে এটা? একটা মাত্র যুক্তিতে খাটে, আওয়ামী লীগ না থাকলে আমরাও মামুরা ভাগাভাগি করে আপনি সংসদে শুরুতেই আসতে পারি। বলেছেন, নওফেল সাহেব বলছে এখন পর্যন্ত তারা জুলাইয়ের গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করে না, এটা অপরাধ করছে, এটা স্বীকার করে না। এই রকম একটা দলকে আপনি আলোচনার টেবিলে কিভাবে রাখবেন? তাহলে তো জুলাই বিপ্লবী ব্যর্থ, জুলাই বিপ্লবী অস্বীকার করা হয়। আপনি ঠিক পয়েন্টটা ধরেছেন। সেটার উত্তরটা This is the হচ্ছে point. নওফেল সাহেব মানে আওয়ামী লীগ নয়, শেখ হাসিনাও করেন নাই, ইন্ডিয়াও করে নাই। শেখ হাসিনা মানেও আওয়ামী লীগ নয়। এটা আওয়ামী লীগের হাতেই ছেড়ে দেন না।
আপনি যখন একটা সরকার, ভাই ঠান্ডা মাথায় শুনেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই কথাটি বলা যে তোমার হাত রক্তাক্ত এই 2000-এর, তোমার হাত রক্তাক্ত 30 লক্ষের, তোমরা যার যার দায় মিটায় আসো টেবিলে, না পারলে আইসো না। এটা কোথায় তারা করলো? তারা কি করলো? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওই মামলা দিয়ে দিল। তাতে কি হলো? দুটাই খর্বকার পেল। আওয়ামী লীগের বিচার কোন বিবেকী মানুষ চাবে না? আওয়ামী লীগের নেতৃত্বের বিচারটি এই যারা, তার মানে কি আওয়ামী লীগের এই 70 বছরের কর্মকাণ্ড ভুল হয়ে গেল? মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানের কারণে তাকে এখন হত্যাকারী বলে বলা হবে? বাংলাদেশ থাকে তাহলে না, এই জায়গাতে সেটা তো স্থগিত করা হয়েছে এবং স্থগিত- সময়ের প্রেক্ষাপটে তারা হ্যাঁ, যদি স্থগিত করা হয়েছে কারণ নির্বাচনটা তাড়াতাড়ি করে ফেলি। না, না, করে ফেলে আমরা বসে যাই। না, বিপ্লবে- আমরা বসে যাই 5 বছরের মধ্যে সবকিছু ঠিকঠাক করে। বিপ্লবটাকে স্বীকারই করছেন না। আমরা আপনি কেন পরাজিত স্বীকার শক্তি, করব না? বিপ্লবকে আপনারা হেরে গেছেন। কেন তাইলে এটা ছাড়া দুনিয়ার ইতিহাসে তো তাই আছে। আমি তো বিপ্লবে যারা প্রথমেই পরাজিত হয়- বললাম এখানে কোথাও বিপ্লব হয় না, এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেমন পরাজিত 90-তে শক্তি। হয়েছিল, যেমন 90-তে হয়েছিল। 90-তে এরশাদ পালিয়ে যায় নাই। 90-তে এরশাদ 90-তে এরশাদ তো পালিয়ে পালিয়ে যাওয়ার যায় বাপ না। করেছিল। পালিয়ে যাওয়া একটা টার্ম। এখন আপনি কিভাবে পালিয়ে গেছে এটা নিয়ে তো আমি তার পিছনে ধাওয়া করব না। 90-তে এরশাদ 14,000-1400 লোককে হত্যা করে নাই, এখন 30,000 লোককে আহত করেনি। তাহলে 30 লক্ষ লোক করার পরে তার সঙ্গে 20 বছর কিভাবে আপনারা ভাগাভাগি করে সরকার করলেন? তখন আপনাদের না, এই প্রশ্ন আসে? অবশ্যই এই প্রশ্ন আসছে, এখনো আসছে। তাহলে আসবে না এখন কেন? কিভাবে আপনারা তাকে একসাথে- ক্ষমা চাওয়ার জন্য তারা বলা 20 হচ্ছে, তারা 20 ক্ষমা বছরে চেয়েছে, একসাথে at least- সরকার ভাগাভাগি at least করতে তারা পারে। ক্ষমা চেয়েছে তো। সেই ক্ষমাটা কেন আওয়ামী লীগকে চাইতে বলা হয় না? যে আওয়ামী লীগ তো চাচ্ছে না। ভাই, আমার আপনার কাজ কি আওয়ামী লীগের হয়ে কাজ করা? No. আমাদের কাজ হলো আহ্বান জানানো। জি। আমাদের কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে নৈর্ব্যক্তিক ভাবে দেখাটা একই দেখা। আপনি একই না, চোখে কিন্তু- জামাত এবং আওয়ামী লীগকে দেখবেন, বিএনপিকে সেটা দেখবেন। আপনি আমার বলতে- কাজ নয়, আপনি আমার বলতেই কাজ পারেন নয় না। বিএনপি বা আওয়ামী লীগের পক্ষে থাকা। না, না। আমার পয়েন্টটা সেটা আপনি আমি ঠান্ডা বলছি। মাথায় একটু শোনেন, আমি শেষ করি, প্রায় শেষ করি। আমরা শেষ আমার দিকে কথা চলে হচ্ছে, আমার শোনেন, আমার কথা হচ্ছে আমি নওফেলকে দিয়ে কেন সরেছি জানেন? কারণ এই প্রশ্নটা উঠবে বলেই। এই নির্লজ্জরা নেতৃত্ব দিয়েছে বলেই তাদের এই পরিণতি হয়েছে এবং তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। এটা ফাঁসির চেয়ে কম নয়। কিন্তু এর মানে এই নয় যে একটি দল যে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তার ইতিহাস শেষ হয়ে গেছে এবং এটা তাদেরকেই বিবেচনা করতে দেন। তারাই যদি না পারে টিকবে না। তারা যদি এত খারাপই হয়ে থাকে, বেশ ভালো কথা, তারা নির্বাচনে 0% ভোট পেত, তাদেরকে লাল কার্ড দেখে দিত জনগণ। আপনারা তো ভয় পান কেন? এবং আপনারা গণভোট করতেছেন বোঝানোর জন্য যে আওয়ামী লীগকে আমরা কেউ চাই না। তার মানে কতখানি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ? আপনারাই তো আওয়ামী লীগকে এত গুরুত্বপূর্ণ করছেন। কাজে আমার পয়েন্ট হচ্ছে এই যে একটা বিভাজিত সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি, যখন আওয়ামী লীগ থাকে ঠিক একইভাবে বিএনপির প্রতি, বিএনপি আগুন লাগায়, বিএনপি এই করে, বিএনপি সেই করে, কথাই শোনানো যেত না তাদেরকে। কিছু বললেই বিএনপি জামাত, বিএনপি জামাত, জামাত আর বিএনপি এক হয় কি করে? একসাথে কিন্তু বলা হয়েছে সব সময়। এখন কি হয়? এখন আমি বললাম, আমাকে কিন্তু বলা হচ্ছে আপনারা, তার মানে আমাকে আওয়ামী লীগের মধ্যে ফেলে দেওয়া হলো। কিন্তু আমরা কিন্তু বিএনপি সময়, আপনি আওয়ামী লীগকে রেখে সংস্কার হ্যাঁ, প্রস্তাব আমি তাদেরকে তখনও আলোচনার টেবিলে বিএনপি রাখতে জামাতের বলছেন। সময় আমিও বলেছি আলোচনার টেবিলে ভাই, রাখতে বলছেন। বিএনপি এটাই তো আপনার জামাতের মেইন না, অভিযোগ যে না, আওয়ামী লীগকে না, কেন শুধু আওয়ামী লীগ দলের নয়, আলোচনার শুধু টেবিলে রাখা আওয়ামী লীগ নয়। অন্য দলের কাউন্ট না। আপনি কেন কাউন্ট কেন? কেন কাউন্ট নয়? অন্যদের লেস দেন 1% না, ভোট যাদের আছে আপনি সবাইকে ভাই- আপনি 30 টা আনার পর ভাই, আপনি আপনি 54 টা আমার আনলে তো হবে কথাটা না। শোনেন। এর বাইরেও আমরা তো দল আছে। বারবার বলি এই এক দীপুচন্দ্র দাসও আমাদের একজন নাগরিক, এইভাবে পোড়ানো যাবে না। না, সেটা তো সবাই বলে। এটা কে এটা ভাই, স্বীকার করে? বাংলাদেশের কোন ভাই, কোনো মানুষ যারা মিছিল দেখেছেন? বাংলাদেশের একটা মিছিল দেখেছেন? একটা মানুষ একটা মিছিল দেখেছেন? অবশ্যই এটা প্রতিবাদ কোথায়? করেছে এবং ওই প্রতিবাদ ভাই। আপনি আমি হলেও করছি। ভাই, কোথায় কথা জামাতে সে- ইসলামের প্রতিবাদ? কোথায় দক্ষিণপন্থী সেটা আপনি প্রতিবাদ? বলতেই পারেন, সেটা আপনি বলতেই পারেন। আমাকে, আমি তো জামাতের হয়ে বলছি, কথা বলবো আমি না, আর কিছু কিন্তু করছি না, আমি কিন্তু কথাই বলছি। সেটাই। এবং সেই না, কথাটা আপনার হচ্ছে, কথা আমার ওই জায়গাটায় না, আমার আপত্তি। কথা আপনি ওইখানে। যেটা বলছেন ভাই, যে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। 40% ভোটের অধিকারী আওয়ামী লীগকে আপনি আলোচনার আমার টেবিলে না রেখে আলোচনা হতে পারে আমার না। আরো এই কথা, জায়গাটায় আমি আপত্তি না করছি। না, যে আপনার কেন তো আপত্তি তাদেরকে থাকবেই, কারণ আমরাও মামুরদের নির্বাচনটা তো হওয়া দরকার। না, যেভাবে এই জায়গায় আমরা আওয়ামী লীগের পক্ষে বলার মতো পরিবেশ সেই ক্ষেত্রে আওয়ামী লীগই রাখে না। বিএনপি এবং তারা জামাতের যদি এটা পক্ষে মাপ চাইতো, তারা যদি বলতো গণহত্যার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, মাই গুডনেস, আমরা চাই একটা আমাদেরকে কথা আমি refine হিসেবে বুঝাইতেই বলে নেয়। পারতেছি না। এইভাবেই কথা বলতো আওয়ামী লীগ, এইভাবেই কথা বলতো যে যারা আগুন লাগায় তারা কি করে নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা এতিমের টাকা মেরে খায় কিভাবে নির্বাচনে ওইটার সাথে অংশগ্রহণ ওই যে করবে? আপনাদের আপনারা ওইটার সাথে এইটাকে মিলিয়ে এই যে ফেলেন। আপনাদের, এই যে সব এই কিছু যে সমান আপনাদের, করে ফেলেন। এই যে এই সিপিবি জায়গাটাতে ভাইয়া, এটাই ভাবে আমার সমান একটা করে প্রশ্ন, যার যতটুকু অপরাধ ততটুকুই বলতে হবে। আরেকটা প্রশ্নের আমি উত্তর দিবেন? কথার সাথে সাথে না, আওয়ামী না। লীগ বিএনপি এক,
কথার সাথে আরেকটা প্রশ্নের উত্তর দেন তো। অবশ্যই বলেন। আমার যদি 30 জানা থাকে জুলাই তো- যখন সিপিবি সহ 4টি বাম দল উঠে গেল, জি তারা তো আওয়ামী লীগ না। না। হ্যাঁ, তারা তো আর আমরা মামুদের ভাগাভাগিতে আসতো না। না। আপনাদের এক সময় আপনাদের তবে ভাষায় তবে তারা- আওয়ামী লীগের সহযোগী হ্যাঁ। হিসেবে এক সময় ও তারা আচ্ছা, নির্বাচন তার মানে করেছে আওয়ামী একসাথে। লীগের আমার যাই হোক, এই সেটা আমি বিষয়ে বলতে আমার চাই কথা না। নাই, আমি সেটা clear আমি বলতে চাই যে না। আমরা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতিতে থাকবো, একটা পার্ট আমরা সরিয়ে দেব, না, প্রশ্নই সেখানে আসে না। সিপিবি সেটা- কেও আমরা সরিয়ে দেব, না, কমিউনিস্ট সেটা আমি পার্টিকেও আমরা সরিয়ে না দেব। না সেটা যদি কারণ হতো তাহলে তো গণ-অভ্যুত্থান- আলোচনার টেবিলে তাদেরকে ডাকাই হতো না। সেটা যদি কে সরকার কাকে চাইতো- ডাকে এইখানে ডাকার এখতিয়ার কাদের? না না সরকার আশ্চর্য কথাবার্তা আপনার ভাষাতে কেমন মনে হচ্ছে না? আপনি আপনারা সিপিবি কে দয়া করে ডেকেছেন, এটা হয় দয়া করে রাজনৈতিক কেন ভাষায়। ডাকবে? আপনি টাকাই হতো দেখেছে? না। না 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 যদি সেটাই হতো টাকাই হতো না মানে কি? আপনি যা বলছেন যে আমি তো বলতে পারি নাই আপনার জন্য। আপনি বলছেন যে আমি তো 54টা পয়েন্টটাই বলতে দলকে পারি কেন নাই। ডাকলো না, আপনি তো আওয়ামী লীগকে কেন ডাকলো না? আপনি তো আমার আপত্তিটা বলতেই এই পারেন জায়গায়। না। যে আপনি একটা তো ফর্মুলা আপনি বলেন তো পুরো পয়েন্টটাই শুনতে পারতেছেন না। না বলেন আপনি আমি যখন শুনতে রাজি আছি। সিপিবি যখন উঠে চলে গেল, জি। এই জায়গায় যদি বিএনপি উঠতো বা এনসিপি উঠতো, আপনার সরকার কি করতো? তাদের পিছু ধাওয়া করে ভাই বসেন বসেন করতো। সিপিবি কোন জায়গায় উঠছে আপনি মনে হয় তাইলে 30 ভালো জুলাই করে কেন follow আমি করেন। আমি কেন কোন করব না? পয়েন্টে সিপিবি যেই পয়েন্টে আগের দিন পর্যন্ত সিপিবি কেন আলোচনায় যেই দাঁড়িয়েছিল? পয়েন্টেই বিএনপি উঠতো। সিগনেচার করে নাই, সিগনেচার করে নাই। ভাই সিপিবির যদি পয়েন্টটা কি? যুক্তি ওই না পয়েন্টটা আপনি শুনতে বলেন। চান না, না, তাহলে না, কিভাবে যুক্তি হবে? অবশ্যই শুনবো, আমরা শুনবো না কেন? বিএনপি অবশ্যই। যদি এই জায়গায় আগের দিন আলাপ করে পরের দিন উঠে যেত, তাদের আমরা শেষ করতে চাই, জাহিদ চৌধুরী। সেটা স্টেকহোল্ডার স্টেক হোল্ডার মাপার বুদ্ধি কি? দক্ষিণপন্থী না সেটা তো কেউ বলছে না। দক্ষিণপন্থীর নেতা সবাই আমার ক্লিয়ার। আমি যেটা Except বলতে আওয়ামী চেয়েছি লীগ, এবং এখন আপনি যদি except আওয়ামী আওয়ামী লীগ, লীগের- আপনি সিপিবির কথা বলেছেন। না আপনি সিপিবি তো আলোচনায় হ্যাঁ, ছিল। না, আপনি বলেছেন তো সিপিবি আলোচনায় ছিল। এক সময় ছিল, তাদেরকে নির্বাচনে রাখা যাবে না, আপনি বলেছেন কোথায়? না একটু আগে সিপিবি বলেন। সিপিবি বলেছেন। আলোচনায় শেষ কারণ পর্যন্ত ছিল। তারা আপনি- সিগনেচার আরো আপনার জ্ঞাতার্থে জানাই, উপস্থিত হয় আপনার জ্ঞাতার্থে আরো জানাই, একসময় আওয়ামী লীগ ও বিএনপি একসাথে আন্দোলন করেছে, তার মানে তাহলে বিএনপি কেও বাদ দিতে হবে। এই 18 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, তার মানে বিএনপি কেও বাদ দিতে হবে। না তার সেটা মানে কথা না, তাইলে সব আমার কথা হলো বাস্তে আপনার কাছে গাউজার হয়ে যাবে। আমার মূল প্রশ্ন যেটা আপনার কাছে ছিল যে তাইলে কোন ফর্মুলায় আগালে হতো? ফর্মুলা- আপনি এখানে থাকলে কি হতো? ফর্মুলা আমি এটা আমার- বলছি যে কি হতো? ফর্মুলা যেমন আমার- আপনি বলছেন যে আওয়ামী লীগকে রাখতে হবে। না না, আওয়ামী লীগকে তো এই নেতৃত্ব সহ না। তাইলে এই নেতৃত্বের পরিবর্তন তারাই যদি বলতো, আওয়ামী লীগ এতদিন ধরে তার নেতৃত্ব পরিবর্তন করলো না কেন? বলবে না বলবা, আপনি না। স্ক্রিপ্ট লিখে দিবেন। না, 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 নেতৃত্ব তাদের পরিবর্তন কথা তারা করলো না বলবেনও কেন? না। আপনি তারা কি করেছে? তাদেরকে বলেছেন কাউকে তারা- কিছু? আচ্ছা তাদেরকে আপনি বলতে হবে কেন? প্রথম আমি? দিন থেকে তারা তো- নিজেরাই নিজের না, নেতৃত্বের পরিবর্তন তারা করবে। কি করবে না করবে এটা আমি আপনি মিলে টেবিলে না না আমি আপনি বলবো না। তাই আপনি তো যেটা বলতেছি। বলছেন যে এই না, নেতৃত্ব না, তাই তো। না না আপনি তো বললেন যে এই এটা আমার- নেতৃত্ব না। এটা আমার তো মত। এই নেতৃত্ব না আমার যদি মত। আপনি আপনার বলেন। কথা হচ্ছে জি। আমার কথা হচ্ছে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আচ্ছা, আপনি তো দিন বলতেছেন, থেকে- একটু আগে বললেন, হ্যাঁ, এখন আপনি আমাকে কারণ বলতেছেন, আপনি আমাকে আপনারা বলেছেন, নিজেরা আমি সিদ্ধান্ত। আপনি যেভাবে যেই ভাষায় সেটা- বলেছেন, না, না, ভাষায় আমি বললে সেটা শুনতে বলছি, হবে। আওয়ামী আপনাকে লীগকে মনে কিভাবে হচ্ছে এখানে আনতে আপনি হতো? বিএনপি স্টেক হোল্ডার, আপনাকে আমার মনে হচ্ছে আপনি বিএনপির স্টেক হোল্ডার। আপনি তো বিএনপির পক্ষে কথা বললেন শুরুতে সবচেয়ে হ্যাঁ, বেশি। কিন্তু স্টেকহোল্ডার এখনো বলে কথা না। বলছি। আপনি তো বললেন না, আপনি আমার আগে, যখন আমি তো বলি নাই। আমি বিএনপি কোনো এবং দলের আওয়ামী লীগকে পক্ষে একসাথে বলি নাই। রাখতে চাচ্ছি। জি? একসাথে রাখতে চাচ্ছি। কাকে কাকে? বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে এবং একসাথে নির্বাচনে থাকতে সে তো জামাত আর আওয়ামী লীগও তো একসাথে নির্বাচন করেছে, একসাথে একসাথে রাখতে আন্দোলন চাই, করেছে, একসাথে রাখতে একসাথে চাই। করেছে। আমরা করে নাই? সবাইকে একসাথে বাংলাদেশের রাখতে চাই। ইতিহাসে করছে কিনা? কিন্তু আমার কথাটা বলেন। যেহেতু নির্বাচনে আপনারা পারবেন না, হ্যাঁ, এই জন্যই সমস্যা। পারবে না? দক্ষিণপন্থীরা। আমরা শেষ করতে চাই। 2001 সালে যদি ওরা নির্বাচিত হতে পারে, এই 96-তে নির্বাচিত একটা কি বলে তাহলে 91-তে আসতে দিতেন। 91-তে আসতে নির্বাচিত দিতেন। হতে পারে। আপনি তো খেলতে চান না। 51 না খেলে তাইলে- ফাঁকা মাঠে গোল দিতে না, চান। ফাঁকা মাঠে কেন? ফাঁকা মাঠে। আপনাদের ধন্যবাদ বাংলাদেশ জাহিদ সরকারের চৌধুরী, আপনাকে অসংখ্য বাংলাদেশের ধন্যবাদ। মাহবুবুল সুবিধা। মাহবুবুল আপনাকে অসংখ্য আওয়ামী লীগ ধন্যবাদ। না থাকলে না, সুবিধা, আওয়ামী লীগ না থাকলে সুবিধা। আপনার আপনি কথা শেষ অনুযায়ী করবেন। তিনটি সেরা নির্বাচন, আওয়ামী লীগ সেই না থাকলে তিনটে সুবিধা। সেরা ওই নির্বাচন পয়েন্টই তো দুইটা আপনি দিন বুঝেন না। সম্মানিত আপনি তো ওই দর্শক, পয়েন্টই বুঝেন না। এতক্ষণ আমাদের সাথে আপনি থাকার জন্য নির্দলীয় কৃতজ্ঞতা। রাজনীতির আগামী পয়েন্টই অনুষ্ঠান দেখার বুঝেন না। আমন্ত্রণ রইলো। আমি তো দেখা হতে সেটা পারে সেই বলতেছিলাম, অনুষ্ঠানে। সেই ভালো জায়গায় থাকবেন যান না সবাই, তো। আপনাদের সবার সেই জন্য অনেক জায়গায় অনেক যান না তো। শুভকামনা।